আজ আমি কলেজে নতুন, অনেক পুরনো এক জোড়া চটি স্যান্ডেল 1 বছর আগে কেনা রুমে পড়েছিল। আমি ভাবলাম আজকে একটু ক্ষেত হয়ে কলেজে যাব। যেই ভাবা সেই কাজ, আমি আমার রুম থেকে বের হয়ে আসছি, এমন সময় ভাবি পিছন থেকে বলে উঠল, এই রাজ, তুই আজকে নতুন কলেজে যাবি, কিন্তু তোর এই পোশাক কেন? তোর ভাইয়া আর আব্বু আম্মু দেখলে কি ভাববে? তোর সে খেয়াল আছে? ভাবি তুমি আব্বু আম্মু আর ভাইয়াকে কিছু বলো না প্লিজ। তাই বলে তুই এই পোশাকে যাবি? ভাবি প্লিজ আর কিছু বলো না তুমি। আর তাছাড়া আমি চাই না আমার টাকা দেখে আমার সাথে সবাই বন্ধুত্ব করুক। তোর কথার সাথে আমি পারবো না। তোর যা ভালো লাগে তাই কর তুই। ওকে আমার লক্ষ্মী ভাবি। এই বলে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবির সাথে কথা বলতে বলতে তো আপনাদের আমার পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আসুন আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শাহরিয়ার আহমেদ রাজ। এবার আমি অনার্স 2য় বর্ষে পড়ি। বাসা কুষ্টিয়া। আমার পরিবারে আমি বড় ভাইয়া, ভাবি, আব্বু আম্মু আর আমার একমাত্র ছোট্ট বোন লাবণী। আব্বু আমাদের অফিসে দেখাশোনা করে আর ভাইয়া অফিসের কাজের জন্য 1 মাসের ভিতরে 20 দিনই বিদেশে থাকেন। আর কিছু বলার সময় নেই, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আমি কলেজে এসে পড়েছি, কিন্তু গেটের সামনে কিছু মেয়ে ছেলেদেরকে ইভটিজিং করছে। আমি তাদের না দেখার ভান করে পাশ দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে আমার দিকে একটা পচা ডিম ছুঁড়ে মারে। আমার তো মেজাজ বিগড়ে গেল। আবার ভাবলাম আজকে কলেজে নতুন, তাই কোনো ঝামেলা করব না। আর মেয়েটা দেখতেও মার্শাল্লাহ। আমি তাদের কাছে গিয়ে বললাম, এই যে আপু, আপনি পচা ডিম ছুঁড়ে মারলেন কেন আমার গায়ে? তখন বৃষ্টি নামে একটা মেয়ে বলল, ওই শালা ফকিরনির বাচ্চা, কেন পচা ডিম মেরেছি তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে? এই যে মিস, আপনি আপনার ভাষা ঠিক করে কথা বলুন। আর তাছাড়া আমি মেয়েদেরকে সম্মান দিয়ে চলি। ওই কুত্তার বাচ্চা, তুই এখান থেকে যাবি, না হলে তোর জামা কাপড় খুলে নিয়ে এই সারা কলেজের ক্যাম্পাস ঘোরাবো। আজব তো, আপনারা বড়লোক বলে আমাদের মতো গরিবদের সাথে এমন বিহেভ করবেন? এই কথা বলতেই আবার আরেকটা পচা ডিম আমার মুখে ছুঁড়ে মারে। আমি আর আমার রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমি তার কাছে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বললাম, ওই তোরা নিজেকে কি মনে করিস? তোরা সবাই মানুষ আর আমরা সবাই মানুষ না? ওই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে থাপ্পড় মারলি? কুত্তার বাচ্চা, আমি তোকে দেখে নেব। আর আমি কে তুই জানিস? আরে যা, তুই যা পারিস তাই করে নিস। এই বলে আমি আমার ক্লাসরুমে চলে আসলাম। সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। আমি তাদের কোনো কথা না শোনার ভান করে একেবারে পিছনে গিয়ে বসলাম। এখনও স্যার আসেনি ক্লাসে। একটু পর স্যার আসলো। স্যার আসার একটু বাদে বৃষ্টি নামে সেই মেয়েটি আসলো। স্যার বলল, বৃষ্টি, তুমি এত দেরি করে আসলে কেন? আর যেন কোনোদিন দেরি না হয়। জি স্যার। স্যার আজকে সবার পরিচয় নিতে লাগলো। প্রথমে বৃষ্টির পরিচয় দিতে বলল, আমি সানজিদা সুলতানা বৃষ্টি। আমার বাবা এখানকার এসপি রাশেদ খান। একে একে সবার পরিচয় নিল। স্যার এবার আমাকে বলল, ওই পিছনের খ্যাত ছেলে, তুমি তোমার পরিচয় বলো। সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে, কারণ আমাকে আজ পুরোই ক্ষেতের মতো দেখাচ্ছে। এবার আমি বলতে শুরু করলাম, জি স্যার, আমি শাহরিয়ার আহমেদ রাজ, আর আমার বাবা একজন কৃষক। মিথ্যা বললাম। স্যার এবার চলে গেল। আমি বাইরে আসতেই একটা পুলিশের গাড়ি আসলো। একজন কনস্টেবল এসে আমার শার্টের কলার ধরে বলল, শালা, কলেজে এসে ইফটিজিং করিস, তাও আবার এসপি স্যারের মেয়েকে? স্যার আমি ইফটিজিং করিনি স্যার, আমার কথা শুনুন। কে কার কথা শোনে? আমাকে নিয়ে পুলিশের গাড়িতে উঠালো। আর বৃষ্টি তার বাবাকে বলছে, আব্বু, এই ছোট লোকটাকে জন্মের শিক্ষা দিয়ে দাও আব্বু, যাতে আর কাউকেও ইপটিজিং করতে না পারে। আর ফোনের ওপাশ থেকে কি বলল আমি শুনতে পেলাম না। আমাকে লকআপে নিয়ে গেল। আর একটু পরে এসপি রাশেদ খান আসলো আর বলল, কিরে, তোর এত বড় সাহস, তুই আমার একমাত্র মেয়েকে ইপটিজিং করিস? আপনি বিশ্বাস করুন স্যার,
আমি কিছুই করিনি। আমি এই কথা বলতেই একটা লাঠি দিয়ে আমাকে মারতে যাবে, এমন সময় একটা কনস্টেবল এসে বলল, স্যার, এই বাংলাদেশের নামকরা কোটিপতি আজমল খান থানায় এসেছেন। তখন এসপি রাশেদ খান বলল, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। আগে দেখে আসি এত বড় কোটিপতি আজমল খান সাহেব থানায় আসলো কি জন্য। স্যার আমাকে ছেড়ে দিন, আমি তো কিছুই করিনি। এসপি চলে গেল বাইরে। কিন্তু আমি তো জানি আজ কি হতে চলেছে এখানে। আপনারা ভাবছেন কে এসেছে? আমার আব্বু এসেছে। স্যার, আপনি এ সময় থানায় আসলেন যে? আমাকে আপনি একবার শুধু বলতে পারতেন, আমি আপনার সাথে দেখা করে আসতাম। আপনি কাকে থানায় ধরে এনেছেন? স্যার, ও একটা ইপ্রিজিংকারী। স্যার, ওকে আজ আমি তার জন্মের শিক্ষা দিয়ে দেব। আপনি জানেন ও কে আর কি ওর পরিচয়? ও হলো খান গ্রুপ অফ কোম্পানির ফিউচার সিইও। ছেড়ে দিন তাকে। সরি স্যার, আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন স্যার। এই কনস্টেবল, ওনাকে ছেড়ে দাও। এই বলে আমাকে ছেড়ে দিল। আব্বু বলল আমি যেন বাসায় চলে যাই, আব্বুর নাকি অফিসে কাজ আছে। আমি বাসায় ঢুকতেই ভাবি বলে উঠল, রাজ দাঁড়া, তোকে পুলিশ কেন থানায় নিয়ে গেল? তুই আজকে আবার কি করছিস তাই বল। আম্মু, ভাবি চুপ করবে? ভাবি কান্না করতে করতে বলল, আমার কোনো ছোট ভাই নেই, তাই আমি তোকে আমার ছোট ভাইয়ের মতো করে দেখি। আর আজ যদি তোর কিছু একটা হয়ে যেত? আচ্ছা ভাবি, কি হয়েছে আমি সব বলছি। আসলে ভাবি আমাকে অনেক আদর করে, তাই আমার কিছু হলেই ভাবি কান্না করতে শুরু করে। এমনকি ভাবির বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে। আমার আব্বু আম্মুর থেকে ভাবি আমাকে বেশি আদর করে। শুধু আমার আদর কমে যাবে বলে তারা এখনও বাচ্চা নেয়নি। তারপর কলেজ থেকে কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। দেখি আম্মু সোফায় বসে বসে হাসছে। আম্মু, তুমি হাসছো কেন? তোর পোশাক দেখে মনে হচ্ছে। এতে আবার হাসাহাসির কি হলো? তখন আম্মু ভাবিকে বলল, দেখ শান্তনা, তোর আদর পেয়ে পেয়ে একটা বানর হয়েছে। আম্মু তুমি চুপ করো তো, আমি দেখছি। রাজ, তুই তোর রুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আচ্ছা ভাবি। এই বলে আমি আমার রুমে গিয়ে সোজা ওয়াশরুমের দিকে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। আমি সোফায় বসে বসে টিভি দেখছি আর ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে। আবার আম্মু বলল, রাজ, তুই কি এখনো ছোট আছিস? আর শান্তনা, তুই আর কতদিন খাইয়ে দিবি? ও নিজে হাতে খেতে পারবে না? আম্মু তুমি কি বলছো এগুলো? রাজ আমার ছেলের মতোই, আর মায়ের কাছে কোনো ছেলেই বড় হয় না। আম্মুর কথায় কান দিলাম না। আমি খাওয়া শেষ করে ভাবিকে বললাম, ভাবি কিছু টাকা দাও তো। শান্তনা, তুই আর একটা টাকাও দিবি না। আম্মু একটা কথা বলবো? বল, কি বলবি? আম্মু, আমাকে কি তোমরা কুড়াই পাইছো? তোর কি মনে হয়? আমার তো তাই মনে হয় যে তোমরা আমাকে কুড়াই পাইছো। এবার ভাবি বলল, রাজ, এই নে, এখানে 15,000 টাকা আছে, শেষ হলে আমাকে আবার বলিস। আমার লক্ষ্মী ভাবি। শান্তনা, তুই এতগুলো টাকা কেন দিলি? আম্মু তুমি চুপ থাকতে পারো না? এত টাকা গাড়ি বাড়ি কার জন্য বলো তো আম্মু? আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, এখন তো কান্না থামা। আসলে আমাদের পরিবারে সবাই আমাকে অনেক ভালোবাসে। আম্মু এতক্ষণ ভাবিকে এত কিছু বলল কেন জানেন? আম্মু আমার হাতের মধ্যে 20,000 টাকা দিয়েছে। আমি যদি একবার না খাই তাহলে বাসায় সবাই খাবার নিয়ে আমার রুমে বসে থাকবে। এমন সময় লাবণী এসে বলল, মানে আমার ছোট বোন, এই কুত্তা, আজ তুই কলেজে কি করেছিস? কই কিছু না তো। তাহলে পুলিশ তোকে ধরে নিয়ে গেল কেন? আর তুই বাসায় আসলি কেন? আজ আমি মনে করেছি আমি আজকে ভাবির হাতে খাবো। আমি তো আর কেউ না যে আমাকে খাইয়ে দেবে। একটা ছেলে পেয়েছে আর আমাকে সবাই ভুলে গেছে। তোরা সবাই আমার কাছে সমান। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আহা আমার লক্ষ্মী ভাবি। আমার রুমে শুয়ে আছি। এবার লাবণী আসলো। কিরে পেতনি, কিছু বলবি? ভাইয়া, তুমি শুধু আমাকে পেতনি বলো কেন? আরে যাতে আমার বোনের উপরে কারোর নজর না পড়ে তাই। এখন বল তুই কি বলবি? ভাইয়া, আমাকে একটু শপিংয়ে নিয়ে যাবে?
আমার কিছু কেনাকাটা করতে হবে। ওই তুই না গত সপ্তাহে কেনাকাটা করলি, আবার কি? তুমি নিয়ে যাবে কি না সেটা বলো। কেন রে, আমি না গেলে তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মোবাইল আর মানি ব্যাগও দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুই আমার মানি ব্যাগ আর মোবাইল দে। কখন যাবি বল? এই নাও, তোমার সব দিয়ে দিলাম, আর বিকেলে বের হব। আচ্ছা তুই এখন যা, আমি ঘুমাবো। লাবণী চলে গেল। হঠাৎ কি মনে হলো অনেক দিন ফেসবুকে যাইনি, আজকে একটু ফেসবুকে গেলাম। ডাটা অন করতেই দেখি মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসছে নীল প্রজাপতি নামের আইডি থেকে। আমিও রিপ্লাই দিলাম, দেখি অনলাইনে আছে। ওপাশ থেকে বলল, এই যে মিস্টার, আপনি আর ফেসবুকে গল্প দেন না কেন? কিন্তু আপনি কে? আর সময় পায় না, তাই গল্প লেখা হয় না। আপনার গল্পগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাঙ্কস। এই বলে অফলাইনে চলে আসলাম আর দিলাম একটা ঘুম। কিন্তু আমার আরামের ঘুম হারাম করার জন্য লাবণী এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া, ওঠো, এখন বিকেল 3টা বাজে। এত তাড়াতাড়ি কেন রে? আমি আর একটু ঘুমিয়ে নি। ভাইয়া তুই উঠবি না? আমি পানি ঢেলে দিব। এই না না, আমার লক্ষ্মী বোন, আমি উঠছি। এই বলে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি পেতনিটা রেডি হয়ে বসে আছে। তুই আয়, আমি গাড়ি বের করছি। ভাইয়া, আজকে আমরা রিক্সায় করে যাব। আচ্ছা চল তাহলে। এই বলে আমি আর লাবণী একটা রিক্সা নিয়ে চলে গেলাম শপিং মলে। লাবণী, তোর কী কী লাগবে তুই নিয়ে নে, আমি সামনের দিকটায় আছি। ভাইয়া তাড়াতাড়ি এসো কিন্তু। মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এই বলে আমি একটা ঘড়ির দোকানে গেলাম। দোকানদারকে বললাম, মামা ওই ঘড়িটা দেখান তো। জি মামা। ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। এমন সময় বৃষ্টি কোথা থেকে যেন চলে আসলো আর বলল, কি রে ক্ষেত, তুই এখানে কি করে এলি? আজকেই না সকালে তোকে পুলিশে ধরিয়ে দিলাম। হ্যালো মিস, আপনি নিজেকে কি মনে করেন? বাবার একটু ক্ষমতা আছে বলে গরিব মানুষকে মানুষ মনে হয় না? আর ভদ্রতা বলে কিছু শেখায়নি? ওই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে কি এখন আমাকে ভদ্রতা শিখতে হবে? গাইয়া ক্ষেত। আমি আর কিছু বললাম না, কারণ সেখানে আমাদের অনেক রিলেটিভ আছে। একটু পর লাবণী আসলো। ভাইয়া এখন চলো। তোর সব হয়ে গেছে? ভাইয়া। আচ্ছা থাম, আম্মু আর ভাবির জন্য কিছু নিয়ে নিই। এই বলে আম্মুর জন্য একটা শাড়ি আর ভাবির জন্য কিছু কসমেটিক্স নিয়ে গেলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসলাম। একটু পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আবার ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যেতেই বৃষ্টি ও তার বান্ধবীরা আমাকে ডাক দেয়। ওই ফকিনির বাচ্চা, কানে শুনতে পাস না? আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? এই বৃষ্টি, দেখ দেখ, তোর কাছে কৈফিয়ত চাইছে। আর কালকে না তুই ওকে পুলিশে ধরিয়ে দিলি, কিন্তু ছাড়া পেল কি করে? আসলেই তো মায়া, তুই তো ঠিক কথা বলেছিস। ওই তুই ছাড়া পেলি কি করে বল? আজব তো আপনি, আমার সাথে তুই তো করি করছেন কেন? আর আমি কি করে ছড়া পেলাম তা আপনি জেনে কি করবেন? আর তাছাড়া আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু আপনার ব্যবহারটা এমন কেন? আর একটা কথা, আমি আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি আপনাকে ভালোবাসি। ওই ছোট লোকের বাচ্চা, তোর পোশাক দেখছিস? আমার একদিনের খরচ আর তোর সারা বছরের খরচ। এসছি আবার ভালোবাসতে। বৃষ্টি, এর মতো ছোট লোক তো কলেজে আসে এই কারণেই, বড়লোক বাবার মেয়েকে পটি পাটিয়ে প্রেমের জালে ফাঁসানোর জন্য, আর তারপর তার বাবার সব সম্পত্তি হাতিয়ে নেবে। তুই ঠিক বলেছিস মায়া। আর এই ছোট লোকের বাচ্চা, তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার মতো? আপনি আমাকে কিন্তু অপমান করছেন। আর টাকা দিয়ে যদি সব কিছু পাওয়া যেত তাহলে সুখ এবং ভালোবাসা বাজারে বিক্রি হতো। আসলে তোর মতো ফকিনির কাছে এটাই স্বাভাবিক। টাকা না থাকলে কি হবে? বড় বড় কথার দিকে ঠিক আছে। আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কলেজের সবাই আমার দিকে তাকিয়েছিল। এইভাবেই চলে গেল আরও কয়েকদিন। আমি সাধারণভাবেই কলেজে আসি। বৃষ্টি ও তার বান্ধবীরা মিলে আমাকে এভাবেই অপমান করত। কলেজে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে,
বিজন। হঠাৎ একদিন বিজন আমাকে বলল, রাজ, তুই মেয়ের আশা ছেড়ে দে। কি বলিস বন্ধু, ওই মেয়েকে আমার মনে ধরেছে? আরে বন্ধু, ওই বৃষ্টি অনেক অহংকারী মেয়ে। বাবার একটু ক্ষমতা আছে বলে আমরা তাদের কাছে মানুষ না। হ্যাঁ রে বন্ধু। রাজ, একটা কথা বলবো? আরে তুই না আমার বন্ধু, কথা বলবি তার জন্য অনুমতি নেওয়ার কি আছে? এতদিন ধরে তোর সাথে আমার পরিচয়, কিন্তু তোর পরিচয়টা কি? আরে আমি তোর বন্ধু রাজ, এটাই সব থেকে বড় পরিচয়, আর পরে সব জানতে পারবি। বন্ধু, ওই দেখ বৃষ্টি আসছে, আজ আবার আমি তাকে প্রপোজ করব। দেখ বন্ধু, তুই যাস না, আজ আবার তোকে অপমান করবে। দেখ বন্ধু, এত ভয় পেলে ভালোবাসা হয় না। এই বলে আমি চলে গেলাম বৃষ্টির কাছে। বৃষ্টি, কেমন আছো তুমি? ওই ছোট লোকের বাচ্চা, তুই আবার কেন আমার সামনে এসেছিস? বৃষ্টি, তুমি আমাকে যাই বলো, আমি তোমাকেই ভালোবাসি। আমি আমার মনের কথা বলে গেলাম, তুমি কালকে আমার উত্তর দেবে, তবে উত্তরটা যেন হ্যাঁ হতে হবে। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। আর ওইদিকে বৃষ্টি ও তার বান্ধবীরা মিলে বলতে থাকে, এখন কি করবি? তুই কি ওর প্রপোজাল একসেপ্ট করবি, না ওকে একটু সবার সামনে অপমান করবি? কিন্তু কিভাবে? আমি যা বলবো তুই তাই করবি। আচ্ছা ঠিক আছে, কালকে করব। বন্ধু, আজ ভালো লাগছে না, তুই ক্লাস কর, আমি বাসায় গেলাম। থাম বন্ধু, আমিও বাসায় চলে যাব। এই বলে আমি বাসায় চলে আসলাম, আর বিজন তার বাসায় চলে গেল। আমি বাসায় ঢুকতেই আব্বু বলল, রাজ, জি আব্বু। আমার কি টাকা পয়সা গাড়ি বাড়ি কম আছে নাকি? তুমি এভাবে চলাফেরা করো কেন? আব্বু, রাত যেভাবে চলতে চায় চলতে দিন না। ভাবি, তুমি একটু আব্বুকে বোঝাও। এই বলে আমি চলে আসলাম আমার রুমে। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি বিজন এসে বসে আছে। কী রে দোস্ত, তুই কখন এলি? এই তো একটু আগে এসেছি দোস্ত, ওইদিকে দেখ বৃষ্টি আসছে। ওকে বন্ধু, তুই থাক, আমি আসছি। বৃষ্টির কাছে গিয়ে, বৃষ্টি কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। বৃষ্টি, আমি কালকে যা বলেছিলাম। আমি রাজি, তবে একটা শর্ত আছে। তোমার কি শর্ত বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি। এই কলেজে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। কেন? সবার সামনে কেন? বারে, তুমি আমাকে ভালোবাসবে আর সবাই জানবে না? আর তাছাড়া বড় কথা হলো, তোমার মতো একটা কিউট ছেলেকে কেউ ভালো না বেসে পারে? কিন্তু আজকে তো আমি গোলাপ নিয়ে আসিনি, আর এখানে তো কোনো ফুলের দোকান নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফুল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এই বলে আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম ফুল নিতে। ফুল নিয়ে আমি আবার কলেজে গেলাম। কলেজে আসতেই বিজন বলল, দোস্ত, আমার মনে হয় বৃষ্টি তোর সাথে ভালোবাসার অভিনয় করবে। আমার কাছে এটাই মনে হয়, তবে তুই আমার কথা মাইন্ড করিস না। আরে কি বলিস বন্ধু, বৃষ্টি কেন অভিনয় করবে? আর আমি তো তাকে ভালোবাসি। আর কিছু না বলে আমি বৃষ্টির কাছে চলে এলাম। বৃষ্টি, তুমি একটু এদিকে আসবে? কলেজ ক্যাম্পাসের সামনে সবাই আছে, তুমি সেখানেই আমাকে প্রপোজ করবে। আচ্ছা ঠিক আছে। প্রপোজ করো, এখানে তো সবাই আছে। বৃষ্টি, আমি যেদিন তোমাকে প্রথম কলেজে দেখেছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার কাজল কালো চোখ আর তোমার গোলাপি ঠোঁটের হাসি দেখে পাগল হয়ে গেছি। দেবে কি তোমার হাতটা ধরার অধিকার? হবে কি তুমি আমার দুষ্টু মেয়ের আব্বু? কথা দিলাম, ছেড়ে যাব না কোনো দিন, মৃত্যুর আগে পর্যন্ত। বৃষ্টি আমার কাছে এসে আমার গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, ওই ছোট লোকের বাচ্চা, আমি তোকে ভালোবাসবো তুই কি করে ভাবলি? আমি এত অপমান করার পরেও তুই আমার পেছনে পড়ে আছিস, আর আমি তোকে ভালোবাসবো? হাউ ফানি! আরে তোর তো জন্মের ঠিক নেই, আর এসছে আমাকে ভালোবাসতে। বৃষ্টি, তুমি আমাকে নিয়ে যা বলার বলো, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। ওই কুত্তার বাচ্চা, কি করবি তুই? আমি আর আমার রাগ কন্ট্রোল করতে পারলাম না। বৃষ্টিকে থামিয়ে তার 2 গালে ঠাস ঠাস করে 4টে থাপ্পড় দিয়ে বললাম, আরে তোর মতো মেয়েকে আমি ভালোবেসেছি, এটা তোর কপাল। আমার বাসার সামনে তোর মতো হাজারো মেয়ের লাইন পড়ে যাবে। এই বলে আমি চলে আসলাম বাসায়। সোজা আমি আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম।
দরজার বাইরে থেকে ভাবি আম্মু অনেক ডাকাডাকি করছে। রাজ, দরজা খোল ভাই। তোর কি হয়েছে বল আমাকে। ভাবি অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই আমি দরজা খুলে দিলাম। রাজ, তোর কি হয়েছে আমাকে বল। আর তুই এভাবে কান্না করছিস কেন? ভাবির কোলে মাথা দিয়ে মুখ গুজে কান্না করছি, ভাবিও কান্না করছে। রাজ, তোর জন্য আমি সন্তান নিইনি। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই তোকে আমার সন্তানের মতো করেই দেখি। কি হয়েছে আমাকে বল। ভাবি, আমি কলেজে একটা মেয়েকে ভালোবাসি। এরপর থেকে সব বললাম। ওই মেয়ের এত সাহস হয় কি করে আমার রাজকে অপমান করে? আমি এক্ষুনি আব্বুকে ফোন করে বলছি। না ভাবি, তুমি আব্বুকে কিছুই বলবে না। ভাবি, তুমি শুধু আব্বুকে বলো কিছু গাড়ি আর আমার জন্য সিকিউরিটির ব্যবস্থা করতে। আমি ক্ষেত হয়ে কলেজে যাব না। আমি এবার সবাইকে দেখিয়ে দিতে চাই এই যুগে যার টাকা আছে তার দাম আছে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে সব বলছি। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আচ্ছা ভাবি। এই বলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি আব্বু সোফায় বসে আছে। আমি তো এতদিন এটাই চেয়েছি যে আমার ছেলে 2 হাতে টাকা খরচ করবে। এই নাও ক্রেডিট কার্ড, এখানে যা টাকা আছে তুমি 20 বছরেও শেষ করতে পারবে না। তোমার যা খুশি তাই করো। আমার এত সম্পদ সব তো তোমাদের জন্যই। আর হ্যাঁ, টাকা শেষ হলে আমাকে বলো। আর গাড়ি বাইরে রাখা আছে, ল্যাম্বরগিনি আর মার্সিডিজ। তোমার যে কটা লাগবে তুমি নিয়ে যাও। জি আব্বু। এই বলে আমি খাওয়া শেষ করে রুমে এলাম। এবার অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে। কালকে থেকে দেখবে নতুন রাজ শাহরিয়ার আহমেদ রাজকে। পরের দিন সকালে উঠে সব কিছু ম্যাচিং করে পোশাক পরিধান করে নিলাম। এরপর আমি আমার নতুন বেশে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সামনে পিছনে 10টা গাড়ি, সব গাড়িগুলো ল্যাম্বরগিনি, মার্সিডিজ ইত্যাদি ইত্যাদি। আমার গাড়ি এক এক করে কলেজের দিকে ঢুকছে আর সবাই হা করে তাকিয়ে আছে। আর বৃষ্টির বান্ধবী মায়া তো বলছে, বৃষ্টি, এত বড় লোক আবার এই কলেজে কে এলো রে? সামনেই দেখতে পেলাম বিজন দাঁড়িয়ে আছে। আমার বডিগার্ড এসে আমার গাড়ির দরজা খুলে দিল। তখন আমি বিজনকে ডাক দিলাম। কে ভাই আপনি? আর আপনি আমাকে কেন ডাকছেন? আরে হারামি, আমি রাজ। কিন্তু তুই এই বেশে কেন? আর কে তুই? আচ্ছা এবার বল, খান গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছিস কখনো? শুনেছি। বাংলাদেশের মধ্যে 1 নম্বরে অবস্থান করেছে, কিন্তু খান গ্রুপের সাথে তোর কি সম্পর্ক? আবে আমি সেই খান গ্রুপের ফিউচার সিও। খান গ্রুপের মালিক আমার বাবা। শালা, তুই তোর পরিচয় গোপন করছিস কেন? আমার পরিচয় গোপন না করলে তোর মতো একটা বন্ধু পেতাম কি করে? আজ যেই কলেজের সবাইকে আমি ট্রিট দেব, চল। আর ওইদিকে বিষ্টু তার বান্ধবীরা আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু একটা বলবে। ওরা আসতে চাইছে, কিন্তু আমার বডিগার্ড তাদেরকে আসতে দিচ্ছে না। আমি ইশারায় আমার বডিগার্ডকে বললাম আসতে দিতে। রাজ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে চিনতে পারিনি। কেন? আমাকে চিনলে কি করতেন? প্লিজ রাজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি কালকে তোমার সাথে এমন আচরণ করে ভুল করেছি। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি। আমি এই বলে চলে আসলাম। আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। দোস্ত, তুই কি বৃষ্টিকে এখনো ভালোবাসিস? কেন বলতো? না, তেমন কিছু না। তাহলে তুই তাকে ইগনোর করলি কেন? আসলে ও যে মানুষকে মানুষ মনে করে না। এই সৃষ্টির দুনিয়ায় সবাই মানুষ, তবে সে যদি সবার সাথে ভালো ব্যবহার করে তাহলে ভেবে দেখব। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। আমি বাসায় গেলাম। আমিও বাসায় যাব। আচ্ছা তাহলে তুই আমার সাথে আয়, আমি তোকে বাসায় নামিয়ে দেব। এই বলে আমি বিজন চলে আসলাম। বিজনকে তার বাসার সামনে নামিয়ে দিয়েছি। পরের দিন আবার কলেজে গেলাম। যেতেই আবার বৃষ্টি আমার কাছে এলো। আজ দেখি সে একটা নীল রঙের শাড়ি পরে এসেছে। রাজ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার জন্য ঘুমাতে পর্যন্ত পারি না। প্লিজ রাজ। ওই কসম আল্লাহর, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি অন্য মেয়েদের সাথে কথা বললে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাহলে আমি কি করব?
আর আপনি কি বলতে চাইছেন? তুমি আমাকে আপনি আপনি করে কথা বলছো কেন? আর আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কি? তো কিভাবে কথা বলবো? আর ভালোবাসা, যেদিন নিজেকে সুন্দরবনের অধিকারী হিসেবে গড়ে তুলবেন সেদিন না হয় ভেবে দেখব। এই বলে আমি চলে আসলাম। বিজন বলল, দেখ রাজ, তুই মনে হয় বৃষ্টিকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছিস। আরে দোস্ত, কষ্ট কি বৃষ্টি একাই পাচ্ছে? আমি যে ওর থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছি দোস্ত। রাজ দেখ, মেয়েটা আগে থেকে অনেক শুকিয়ে গেছে। আচ্ছা বন্ধু, আমি কালকেই বৃষ্টিকে আমার বুকে জড়িয়ে নেব। সত্যি বন্ধু? বন্ধু, কিন্তু তোরে তো খুশি হবার কি আছে? না মানে, আরে কি মানে করছিস? আসলে আমি মায়াকে ভালোবাসি। তাই তো বলি, আমার বন্ধুর মনে এত আনন্দ কেন? মায়া কি তোকে বলেছে? বন্ধু, কালকে বলেছি। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, কালকে দেখা হবে, বাই। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় আবার ভাবি শুরু করে দিল, রাজ, বৃষ্টি দেখতে কেমন রে? ও ভাবি, তুমি আবার শুরু করে দিলে? বাহ রে, আমার একটা মাত্র ভাই আর আমি তার মনের মানুষকে দেখবো না, তা কি হয়? আচ্ছা ভাবি, আমি কালকে বাসায় নিয়ে আসবো, এবার তো খুশি? রে ভাই, আমি অনেক খুশি। তুই এখন ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার নিয়ে আসছি। ভাবি একটা কথা বলবো? আরে পাগল, কি বলবি বল, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না তেমন কিছু না ভাবি, তুমি আজকে আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দেবে? রাজ, তোর কি হয়েছে, তুই বলবি? কিছু না ভাবি, বাদ দাও। আর বলো, ভাইয়া কবে আসবে? তোর ভাইয়া কালকে আসবে। কেন, তোর কিছু লাগবে নাকি? আর তুই ফ্রেশ হয়ে নিচে আয়। না ভাবি, আমার কিছু লাগবে না। এই বলে আমি ওয়াশরুমে গেলাম, আর ভাবিও চলে গেল। একটু পরে আমি নিচে গেলাম। আর আপনারা হয়তো ভাবছেন আমার একটা ছোট বোন ছিল, সে কোথায়? আসলে আমার ছোট বোন আমার মামার বাসায় থাকে। এমন সময় ভাবির ডাক দিল। ভাবি আর আম্মু খাবার টেবিলে বসে আছে। ওই রাজ, তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো আমি এসে গেছি ভাবি। আম্মু, তুমি কি করছো? কি করব, আমার তো আর কোনো কাজ নাই, তাই বসে আছি। তাহলে আমি কি করব? এই বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগে, আরও একটা যদি গল্প করার মানুষ পেতাম তাহলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে লাবণীকে বাড়ি নিয়ে আসি আজকে। তোকে আনতে দিতে হবে না, লাবণী আজকে বাড়ি আসছে। তাহলে তো হয়েই গেল, আবার কি? আমার 2 মেয়ে আছে, আরও একটা মেয়ে চাই। ও আচ্ছা, এটা বলবে তো। আমি আজকে আব্বুকে বলবো যে আমার আরও একটা নতুন বোন লাগবে। আম্মু অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ভাবিকে বলল, শান্তনা, তোকে যদি আমি দেখি তুই আর বানরকে খাইয়ে দিতে, তাহলে তোর একদিন হলে আমার যে কদিন লাগে, এই বলে দিলাম আমি। আচ্ছা আম্মু, তুমি একটা সত্যি কথা বলবে? কি কথা বল? আগে বলো, তুমি বলবে? আচ্ছা ঠিক আছে, বলবো, এবার তো বল, কি বলবি? ভাবি, তুমিও সাক্ষী থাকবে কিন্তু। আম্মু, আমাকে কি তোমরা কুড়াই পাইছো? না হলে তো আমার সাথে গাদ্দারি করতে না। আর ওইদিকে ভাবি মুখ চেপে হাসছে আমাদের কথা শুনে। তোকে কুড়াই পাইছি, আর কিছু বলবি? আগে আমার ছোট্ট বৌমাকে বাড়ি নিয়ে আসবি, তারপর তোর খাবার হবে এই বাড়িতে, তার আগে না। ভাবি, তুমি কিছু বলছো না কেন? তোর ভাবি কি বলবে? তুই এখন বের হয় এই বাড়ি থেকে। আম্মু, তুমি কি চুপ করবে? আগে খেয়ে নিক, তারপর না হয় নিয়ে আসবে। আম্মু, এই ছোট বাচ্চাটার সাথে এমন করে কেউ? বলে আমার ছোট্ট বাচ্চা রে, প্রেম করার সময় তো তুই নিজেকে বাচ্চা মনে করিসনি। ধ্যাত, থাকবোই না এই বাড়িতে, থাকো তোমরা, এই গেলাম আমি। রাজ, একটু দাঁড়া ভাই, আর একটু খেয়ে যা। খাবো না আমি, তার চেয়ে তুমি একটা কাজ করো ভাবি, আম্মুকে তুমি মুখে তুলে খাইয়ে দিও। আজকে বউ নিয়েই আসবো এই বাড়িতে। এই বলে আমি চলে আসলাম। আর ওইদিকে ভাবি আম্মুকে বলল, আম্মু, তুমি এটা কি করলে? রাজ না খেয়ে চলে গেল। এই নাও, তুমি এবার বসে বসে খাও। ভাবিও রুমে চলে গেল। আর আমি চলে এসেছি কলেজের দিকে। এখানে দেখি মায়া। আমি মায়াকে বললাম, মায়া, বৃষ্টি কোথায় আছে? কেন ভাইয়া? আরে বৃষ্টি কোথায় আছে সেটা বলো। বৃষ্টির বাসা ওই যে দেখা যায় ওইটা, বৃষ্টি 3 তলাতেই থাকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। যা বাবা, এর আবার কি হলো?
বৃষ্টির বাসায় এসে বৃষ্টিকে ডাকছি, বৃষ্টি বৃষ্টি কোথায় তুমি? রাজ তুমি এখানে? সব পরে বলছি, আগে তুমি আমার সাথে এসো। কিন্তু কোথায় যাবে সেটা তো বলবে। কেন, আমার সাথে গেলে কি তোমার সমস্যা? কি বলছো তুমি রাজ? তুমি যদি বলো তোমার জন্য আমাকে মরতে হবে, আমি তাইও পারবো। তোমাকে মরতে হবে না, তুমি এসো আমার সাথে। এই বলে আমি বৃষ্টিকে হাত ধরে বাইরে নিয়ে এসে আমার বাইকে বসালাম। এরপর নিয়ে আসলাম আমার বাসায়। বৃষ্টি বাড়িটা দেখছে আর বলছে, রাজ তুমি কোথায় নিয়ে এলে আমাকে? আর এটা কার বাড়ি? তা পরে জানতে পারবে, আগে তুমি গিয়ে কলিং বেল বাজাও। বৃষ্টি কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আম্মু আম্মু, ও আম্মু, কে এসেছে দেখো। কে এসেছে বৌমা? আম্মু তুমি এসে দেখো কে এসেছে। ও মা, বৃষ্টি মা, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আন্টি আপনি কেমন আছেন? আম্মু ভিতরে তো যেতে দাও, পরে না হয় তুমি যেটা করে নিও। আম্মু আর ভাবি বৃষ্টিকে পেয়ে আমাকে ভুলেই গেছে। আমি সোফায় থেকে বলে উঠলাম। আম্মু ভাবিকে বলল খাবার দিতে। ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে আর বৃষ্টি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আমার খাওয়া দেখছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বৃষ্টির চোখে পানি। আমি ভাবিকে বললাম, ভাবি ওইদিকে একটু দেখো। আমার কথায় ভাবি বৃষ্টির কাছে গিয়ে বলল, কি হয়েছে বোন, তোমার চোখে পানি কেন বোন? না কিছু না আপু। না কিছু তো হয়েছে, বলো আমাকে। রাজ কিছু বলেছে তোমাকে? না আপু, রাজ আমাকে কিছু বলেনি। তাহলে তোমার চোখে পানি কেন? আপনাদের এত ভালোবাসা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, তাই। আচ্ছা ঠিক আছে, তোমার মন খারাপ করতে হবে না। এসো, আমি তোমাদের দুজনকেই খাইয়ে দিচ্ছি। ভাবি বৃষ্টিকে আমার পাশে বসালো। ভাবি আমাদের দুজনকেই খাইয়ে দিচ্ছে। বৃষ্টি, আজ থেকে যাও আমাদের বাসায়। না আপু, আমি বাসায় কাউকে বলে আসিনি। আর তাছাড়া আব্বু অনেক টেনশন করবেন। আচ্ছা ঠিক আছে, একটু পর রাজ তোমাকে রেখে আসবে তোমার বাসায়। ভাবি একটা কথা বলবো? বল, কি বলবি? আসলে ভাবি আমার কিছু টাকা লাগবে। এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে কথা বল, আমি নিয়ে আসছি। আচ্ছা ভাবি, যাও তুমি। বৃষ্টি এবার বলো। কি বলবো? আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। এই বলে আমি বসে আছি। একটু পরে ভাবি আসলো আর কিছু টাকা আমাকে দিয়ে বলল, এই নে টাকা, বৃষ্টিকে বাসায় রেখে আসবি। আচ্ছা ভাবি। এই বলে আমি আর বৃষ্টি বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলাম বৃষ্টির বাসায়। রাজ তুমি কালকে কলেজে আসবে? আসবো কেন বলো তো? না তেমন কিছু না, কালকে কলেজে আসো, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে। আমি এই বলে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। একটু পড়ার টেবিলে বসলাম। পড়া শেষ করে মনে করলাম অনেক দিন ফেসবুকে যাইনি, একটু গিয়ে দেখি। আমি নেট অন করতেই আবার সেই আইডি থেকে মেসেজ আসলো। আমিও রিপ্লাই দিলাম। কে আপনি? ওপাশ থেকে বলল, আমি মানুষ। আপনি মানুষ তো আমিও জানি, কিন্তু আপনি কি আমাকে চেনেন? বারে, আমি আপনাকে চিনব কেমন করে? আপনার তো কোনো পিক দেননি ফেসবুকে। তাহলে আপনি অপরিচিত মানুষের সাথে কথা বলছেন কেন? কে বলেছে আপনি অপরিচিত? আপনি আমার ফেসবুক ফ্রেন্ড, সেই হিসেবে কথা বলাই যায়। কিন্তু আমি তো কোনো অপরিচিত কারোর সাথে কথা বলি না। এই যে মিস্টার, আপনি কি ভাব নিচ্ছেন? আজব তো, আমি আপনাকে চিনি না, জানি না, কেন কথা বলবো? এই যে মিস্টার, আপনি কি মাইন্ড করেছেন নাকি? আপনার গল্পগুলো পড়লে ভালো লাগে, তাই SMS দিলাম। আর একটা কথা। জি বলুন, আপনি কি বলতে চান? একটা গল্প শেষ করেছেন, এটার সিজন 2 দেবেন না? কোনটা? ওই যে অপবাদের বোঝা, ওই গল্পটা। জি লিখবো, তবে এখন বর্তমানে লিখবো না। সামনে আমার এক্সাম আছে, এজন্য পারছি না। ওকে বাই। এই বলে আমি অফলাইনে চলে আসলাম আর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। আমি কলেজে গিয়ে দেখি বৃষ্টি আমার আগেই এসে গেছে। আমি তাকে বললাম, বৃষ্টি তুমি কখন এলে? এই তো একটু আগেই এসেছি। তোমার আসতে এত লেট হলো কেন? আরে তুমি তো জানোই আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়। আচ্ছা বাদ দাও, এখন বলো আমাকে কেন সকাল সকাল আসতে বললে?
তোমাকে আসতে বলেছি। আচ্ছা পরে বলবো, চলো ক্লাস করে আসি, ক্লাসের ঘন্টা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে চলো। এই বলে আমি বৃষ্টির ক্লাসে গেলাম। একটা ক্লাস করে বসে আছি ক্লাসরুমে। এমন সময় আমাদের জুনিয়র একটা ছেলে এসে বলল, ভাইয়া আপনি কি রাজ ভাইয়া? কিন্তু কেন বলো তো? ভাইয়া একটা আপু আমাকে বলল আপনাকে একটু বাইরে যেতে। তুমি তাকে চেনো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আমি এই বলে বাইরে আসলাম। বাইরে এসে দেখি আমাদের সিনিয়র একটা মেয়ে বলছে, রাজ আমি একটু সমস্যায় পড়েছি, তুমি একটু এদিকে আসবে? মেয়েটির কথায় আমি দূরে এসে বললাম, জি আপু বলেন আপনার কি সমস্যা? হা হা হা, আমি তোকে এখানে কেন ডেকেছি জানিস? আজ আমি তোকে এই কলেজ থেকে বের করে দেব, এই জন্যই তোকে এখানে ডেকেছি। কিন্তু আমি কি ক্ষতি করেছি? ক্ষতি তুই করিসনি, ক্ষতি করেছে তোর বাবা, আজমল খাঁ করেছে। কি ক্ষতি করেছে আমার বাবা আপনার? আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই মেয়েটি তার শরীরে জামা কাপড় ছিঁড়ছে। এখন সবাই জানবে তুই আমাকে নষ্ট করেছিস। কিন্তু আমি তো কিছুই করিনি আপনার সাথে। সেটা তুই আর আমি জানি। এখন তোর সামনে একটাই রাস্তা আছে, আমি যেভাবে বলবো সেইভাবেই করবি। হয় আমাকে বিয়ে করবি, আর না হয় সারা জীবন জেলে পচে মরবি। আপনি ভুল করছেন। আমি যদি মরেও যাই তাও আপনার কথায় রাজি হব না। এমন সময় বৃষ্টি কোথা থেকে জানি চলে আসলো, আর আমাদের এই পরিস্থিতি দেখে আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, আরে তোকে আমি মন থেকে ভালোবেসেছি, আর তোর যদি মেয়েদের শরীরের প্রতি এত নেশা তাহলে আমাকে বলতে পারতি, আমি আমার সব কিছু নিজের ইচ্ছায় তোর কাছে বিলিয়ে দিতাম। তোর এই মুখ আমাকে আর কোনোদিন দেখাবি না। বৃষ্টি আমার কথা শোনো প্লিজ। তোর ওই নোংরা মুখে আমাকে আর কোনো দিন ডাকবি না। বৃষ্টি আমি যে অপরাধী, তবে একটা কথা মনে রেখো, তোমার এই দেখার মাঝেও ভুল আছে। আর যেদিন তুমি তোমার ভুল বুঝবে সেদিন আর আমাকে তোমার পাশে পাবে না। হয়তো চলে যাব কোনো অজানা গন্তব্যে। আর আপনি কি কারণে আমার জীবনটাকে এলোমেলো করেছেন তা আমি জানি না। তবে একটা কথা শুনে রাখুন, আমি যদি আগের রূপে আবির্ভূত হই তাহলে এই শহরে আবার আগুন জ্বলবে। তারপর আমাকে থানায় নেওয়া হলো মিথ্যে ধর্ষণের অভিযোগে। এটাই হলো আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা। কিন্তু এখানেই শেষ হয়নি, সামনে যা আরো খেলা আছে সেটা আমি বুঝতে পারিনি। এতক্ষণ রাস্তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বন্ধুর সাথে শেয়ার করতে করতে আরও একজন বলে উঠল, সে আর কেউ নয়, রাজের অনেক পুরনো বন্ধু অভি। হা হা হা, রাজ তুই এখনো এই জগতে একেবারে নতুন, তাই তুই বুঝতে পারিসনি। মানে কি বলছিস তুই অভি? আর তুই বা কে? আর কি তোর পরিচয়? হা হা হা, রাজ এই সব কিছুর পেছনে একজন আছে, আর কে সে তা তুই কখনো বুঝতেও পারিসনি। তাহলে শুন, যাকে তুই তোর বাবা বলে জানিস, আসলে সে কে তা তুই কি জানিস? ওই আজমল খান সাহেব হলো তোর জাতশত্রু। আর তুই যখন তোর মাকে বলেছিলি না যে তোকে কি তারা কুড়িয়ে পেয়েছিল, এটাই সত্য কথা। তুই হলি এই শহরের একমাত্র কোটিপতি মহিন খানের ছেলে রাজ। তাহলে আমার বাবা কোথায়? বল অভি বল। ওয়েট মাই ফ্রেন্ডস, সব বলছি, কিন্তু কি বল? তোর বাবার থেকে সব সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে, কিন্তু পরে জানা যায় যে তোর নামে সব সম্পত্তি করে দিয়েছে তোর বাবা মঈন খান। আর তোর বয়স 24 বছর না হওয়া পর্যন্ত তোকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু তোর বাবা মানে তোর পালিত বাবা আজমল খান সাহেব জানতে পারে এমপির মেয়ের সাথে তোর সম্পর্ক গড়ে উঠেছে। ঠিক সেই সময় এই গেমটা খেলি। আর তোর সাথে যেদিন কলেজে নাটকটা করছিল, সব আমার আর তোর পালিত বাবার গেম। আর বড় কথা হলো, যাকে নিয়ে গেমটা খেলেছি সে হলো তোর আপন চাচাতো বোন জেরিন। কিন্তু জেরিন যদি আমার আপন চাচাতো বোন হয় তাহলে আমার সাথে কেন এমন করবে? ওই যে বললাম, তুই এখন এই জগতে নতুন, তোর বাবা বেঁচে আছে, তবে যেখানে আছে তোকেই খুঁজে বের করতে হবে। তাহলে আমি ভাববো তোর বাবার মতো বুদ্ধি তোরও আছে। এখনও তোর বাবাকে কেন বাঁচিয়ে রেখেছে জানিস? কারণ তোদের খান গ্রুপ এখনও আমরা আমাদের করতে পারিনি, তাই। আর ভালোবাসা এমন একটা জিনিস, কি জানিস? ভালোবাসা সেটা এমন একটা জিনিস বুবা মানুষের মুখে কথা ফোটায়। ভালোবাসা এমন একটা জিনিস কাপুরুষকে মহাপুরুষ বানায়। যখন বৃষ্টি তোর জীবনে আসলো ঠিক সেই সময় এটা ঘটলো, তুইও বুঝতে পারিসনি। হা হা হা।
তাহলে আমাকে কি করতে হবে? কিছু না, তবে তুই শুধু এই পেপার একটা সাইন করে দিবি, আর কিছু না। মিস্টার রবি, কি রে, তুই আমার হাসি দেখে কি ভয় পেয়ে গেলি নাকি? তাহলে এবার আমার গেমটা শোন। আমার বাবা মহিন খান, খান গ্রুপের মালিক, সেটা আমি অনেক আগে থেকেই জানি। তুই জানিস মানে কি করে? ওয়েট মাই ডিয়ার ফ্রেন্ড অভিষেকদার, তুই হয়তো ভাবতে পারিস আমি তোর আসল পরিচয় জানলাম কিভাবে। তাহলে আমি বলি, তুই শোন। তোর বাবা ছিলেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একজন নামকরা মাস্তান, আজিম হোসেন। এলাকার সবাই তাকে আজিম মস্তান নামে চিনত। তুই এত কিছু কিভাবে জানলি? আমি আরো অনেক কিছু জানি। আমি এখানে কি করে এলাম আর কি জন্য আমাকে মারতে পারছে না, সব কিছু জানি। আর আমাকে মারতে চাইলেও পারবি না, কারণ কি জানিস? আমি যখন আমার পালিত মায়ের কাছে মাঝে মাঝে বলতাম, আম্মু আমাকে কি তোমরা কোড়ায় পাইছো, তখন আম্মু বলতো, তোকে কোড়ায় পাইছি। কিন্তু আমি তখন আম্মুর সেই কথাটা মজা মনে করে উড়িয়ে দিতাম। আপনারা ভাবছেন এই কথাগুলো কেন বলছি? কারণ অভি, এতক্ষণ কথা বলছিলাম আমি আমার ভাবির কাছে, অর্থাৎ আমার পালিত ভাবি। কেননা ভাবি আজও জানে না যে আমি কে। ভাবি আমার সব কথা শুনছে আর চোখের পানি ফেলছে। একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। পরক্ষণে মনে হলো একটু নিচের দিকে গিয়ে একটা সিগারেট খেয়ে আসি। ঠিক তখন আব্বু আম্মু, অর্থাৎ আমার পালিত আম্মু আব্বুকে বলছে, দেখো রাজের আব্বু, রাস্তার জীবন থেকে অনেক কিছু হারিয়েছে। এবার অন্তত আমাদের উপর যে তার বিশ্বাস আর ভালোবাসা জন্মেছে, এইটুকু আর ভেঙো না প্লিজ। কিন্তু এতক্ষণ তাদের মাঝে কি কথোপকথন হচ্ছে তা আমি সব শুনেছি। আর এই কথোপকথন আমার কাছে নতুন না। আমি আজ থেকে 3 বছর আগে সব কিছু জানতে পারি। কিন্তু আমিও তাদের কখনো বুঝতে দিইনি, কারণ আমি যে এতদিন মাস্টার মাইন্ড করে আসছি তা কেউ জানে না। পিছন থেকে আজমাল খান হাসি দিয়ে বলল, রাজ, তুমি কি মনে করেছ তোমার বাবা মা এখনো বেঁচে আছে? তাদের সাথে তুমি দেখা করবে না? আর তাদের সাথে দেখা করতে হলে যে তোমাকে এই পেপারে একটা সাইন করতে হবে। আমার হাসি দেখে আজমাল খান সাহেব আবার আমার দিকে তাকিয়ে বলল, তোমার বাবা মা আমার হাতে বন্দি, আর তুমি হাসছো। আজমাল খান সাহেব, আপনি যে এতটা বোকা তা আমি আগে জানতাম না। মানে তুমি কি বলতে চাইছো? ওয়েট মিস্টার আজমাল খান, আমি বলছি, আপনি যে মাস্টার মাইন্ড নিয়ে লেখাপড়া করেছেন, আমি সেই মাস্টার মাইন্ডের টিচার আর কে কিং এর নাম শুনেছেন কখনো? হ্যাঁ, সেই আর কে কিং দেশ এবং দেশের বাইরে প্রায় 40টি দেশ কন্ট্রোল করে, কিন্তু তার সাথে তোর সম্পর্ক কি? আমি হলাম সেই আর কে কিং। কিরে অভি, তোর আবার কি হলো? আচ্ছা বাদ দে, আর আমার বাবা মায়ের কথা বলছিলি না? আরে গাধা, আমি জানি আমার বাবা মহিন খান আর আমার মা রাবিয়া খান। তাদেরকে আমি অনেক আগেই দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। আর বাকি রইল আমার বাবার সম্পত্তি। এটা আমি গতকালকে সবকিছু আমার হাতের মধ্যে নিয়ে এসেছি। আর এখন আপনি চাইলেও একটা টাকাও খরচ করতে পারবেন না। আর আপনাকে তো এখন মরতে হবে আজমল খান। তবে আমি জানি আমাকে যে ভাবি তার ছেলের মতো করে আমাকে মানুষ করেছে, তাকে আমি কোনোদিনও ভুলবো না। আমার পালিত আম্মু বলল, রাজ, তোকে আমার নিজের ছেলের মতো করে রেখেছি বাবা। আম্মু তুমি কান্না করো না, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার একটা ইশারাতেই আমার সব লোক চারিদিকে ঘিরে ফেলেছে। এই কে আছিস? একজন আমার কাছে আসলো। স্যার বলুন কি করতে হবে? আম্মু আর ভাবিকে দেখিয়ে দিয়ে বললাম এনাদের বাসায় নিয়ে যেতে। ওনারা বাসায় চলে গেল। এমন সময় বৃষ্টি পিছন থেকে বলে উঠল। তখন আমি পিছন ফিরে দেখি। আমি পিছনে দেখে তো অবাক হয়ে গেলাম, আমি কাকে দেখছি। আপনারাও হয়তো অবাক হচ্ছেন, তাই তো? চলুন পুরো ব্যাপারটা খুলে বলি। বৃষ্টিকে যে ধরে আছে সে হলো আমার বেস্ট ফ্রেন্ড বিজন। কি রে বিজন, তুইও এদের দলে? দোস্ত, আমাকে ক্ষমা করে দিস দোস্ত, কারণ এই জগতে কাউকে বিশ্বাস করতে নেই দোস্ত। আর আমি কে তা তুই এখনও জানিস না। তাহলে শোন, আমার বাবা ছিলেন তোর বাবার অফিসের ম্যানেজার। আমার বাবা একদিন অনেক বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তোর বাবা মাহিন খান আমার বাবাকে পুলিশে দৌড়িয়ে দেয়। সেই দিন থেকে আমরা ঠিকমতো খেতে পেতাম না। তখন আমার বয়স আর কত হবে, এই 12 থেকে 13 বছর হবে। আমাকে রাস্তায় দেখে আজমল খান বলেন, আরে বিজন বাবা,
তুমি রাস্তায় কেন? এরপরে বিজন আমাকে সব খুলে বলল। তখন আমি বিজনের বাবাকে জেল থেকে ছাড়িয়ে দিয়ে আসি, আর তখন থেকেই তোমার পিছনে লাগিয়ে দিই, যাতে তোমার সব খবর আমি পাই। কিন্তু আমার মাস্টার মাইন্ডে ছোট্ট একটা ভুল ছিল। কি ভুল জানো? তাহলে বলি শোনো। তোমাকে এত চোখে চোখে রেখেও কখন যে তুমি এই আরকে কিংয়ের সাথে জড়িয়ে পড়েছ, সেই খবরটা বিজন আমাকে দিতে পারেনি। আর সব থেকে বড় কথা হলো কি জানো? তোমাকে যে আমি একটা ক্রেডিট কার্ড দিয়েছিলাম, ওই ক্রেডিট কার্ডের টাকাটা আমি তুলতে পারছিলাম না। আর ওই কার্ডের টাকা আমি তুলতে গেলেই সিআইডি চলে আসে। তাই কার্ডটা আমি তোমাকে দিয়ে দিই, যাতে তোমার বাবা গুম হওয়ার পিছনে তোমাকে সিআইডি ধরে নিয়ে যায়। কিন্তু তুমি সেই কার্ডের টাকাটা এমনভাবে তুলেছ, সিআইডি তোমার কোনো খোঁজ পেল না। আজমল খান, আপনি মাস্টার মাইন্ডের ছোট্ট একটা ভুল করেছেন। আর সেটা আপনার জানা ছিল না যে আমি একদিন বাসায় না গিয়ে বাইরে ছিলাম, মনে আছে? আসুন, আমি মনে করে দিচ্ছি। ওই দিন আমি দেশের বাইরে চলে যাই, আর সেখান থেকে আপনার দেওয়া কার্ড ব্যবহার করে সব টাকা আমার নিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিই, আর আপনার দেওয়া কার্ডটি সেখানেই ফেলে দিই। আমি জানতাম সব কিছু। তোর বক বক এখন বন্ধ কর, কারণ তোকে এখানেই মরতে হবে। আরে ভাই, এত দেরি করে লাভ কি? তাকে শেষ করে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? না, রাজাকে মেরে ফেললে ওর বাবার সব সম্পত্তি সরকারের ফান্ডে চলে যাবে। তাই তাকে বাঁচিয়ে রাখতে হবে। আজমল খান, আমাকে মেরে ফেলতে হলে যে তোমাকে আবার জন্ম নিতে হবে। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। অনেক বড় বড় গুণী ব্যক্তি আছে, আর সেই হিসেবে আমি আপনার কাছে ক্ষুদ্র মানুষ। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি, আমার লেখার মাঝে ভুল হতে পারে, তাই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোট ভাই হিসেবে আসুন এবার গল্পে চলে যাই। আর সব থেকে বড় কথা হলো, আপনার ছেলে এখন কোথায় আছে জানেন? আজমল খান একটা হাসি দিয়ে বলল, রাজ, তুমি আমার ছেলেকে মারতে পারবে না, কারণ ভাই কখনো ভাইকে মারতে পারে না। আমি অবাক হয়ে বললাম, মানে? আমার ভাই মানে? রাজ, তুমি যাকে এতদিন ভাবি বলে জেনেছ, সে শান্তনা, তোমার আপন বড় ভাইয়ের স্ত্রী। আর তুমি যাকে মা বলে জেনেছ, তিনি হলেন আমার স্ত্রী। সে কোনোদিনও মা হতে পারবে না। ঠিক সেই সময় আমি তোমাদের দুজনকে পেলাম। আর একটা মজার বিষয় হলো, তোমরা কে আর কোথা থেকে এনেছি এটা আমার স্ত্রী জানতো না। শুধু আমার স্ত্রী একটাই আশা ছিল যে মা ডাক শুনতে চায়। আর সেই সময় আমি আমার মাস্টার মাইন্ড কাজে লাগিয়ে দিলাম। আমার বড় ছেলে অর্থাৎ তোমার বড় ভাই রাকিব বাহাদুর কিছুই বুঝতে পারেনি যে এই মাস্টার মাইন্ড গেমটা আমি খেলছি। কিন্তু তুমি কিভাবে সব কিছু জেনে গেছো? আর তুমি কখনো বলতে পারবে তোমার বড় ভাই দেখতে কেমন? আমি সব জানি মিস্টার। আজমল খান ভাবি আমাকে সব বলেছে। ঠিক সেই সময় একটা গুলি এসে অভির কপালে লাগে। অভি তক্ষুনি মাটিতে লুটিয়ে পড়ে যায়। কি আজমল খান, আপনি ভয় পাচ্ছেন নাকি? আর কিছু মনে করবেন না আজমল খান, এটা আমার লোক। রাজ, তুমি কি করতে চাও বলো? আমি যা চাই তাই দেবেন আপনি। বলো, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আজমল খান, ফিরিয়ে দিন আমার বাবা মাকে, ফিরিয়ে দিন আমার সেই শৈশবকাল। পারবেন আপনি ফিরিয়ে দিতে আমার বাবা মায়ের ভালোবাসা? বলুন। আমি জানি আপনি পারবেন না। বিজন, তুই আমার বৃষ্টিকে ছেড়ে দে। দোস্ত, ছেড়ে দেব, কিন্তু ছোট্ট একটা ডিল আছে দোস্ত। তোর আবার কি ডিল আছে? তাহলে তোকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলি। তুই যখন বৃষ্টিকে প্রপোজ করতে চেয়েছিলি, আমি তোকে প্রপোজ করতে বারণ করেছিলাম, কারণ আমি অনেক আগে থেকে বৃষ্টিকে ভালোবাসি। আমি ভেবেছিলাম রাজত্ব আর রাজকন্যা দুটোই একসাথে পাবো, কিন্তু তুই মাঝখান থেকে এসে সব কিছু এলোমেলো করে দিলি। তাহলে তুই আমাকে মেরে ফেললি না কেন? চেয়েছিলাম তোকে মারতে। আমার লোক যতবার তোকে মারতে গিয়েছিল ততবারই ফিরে এসেছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে তুই আর কে কিং, কিন্তু আজ তোকে মারতে হবে দোস্ত। আমি রাজ, আমাকে মারার মতো এখনো কেউ জন্মই নেয়নি। আমি এই কথা বলতেই পিছন থেকে একটা গুলি আমার বাম হাতে লেগে পাঁজর ছিঁড়ে বেরিয়ে যায়। আমি পিছন ফিরে দেখি আবির। আবির, তুই?
বন্ধু আমি, কারণ আমি চেয়েছিলাম তোকে মারতে, কিন্তু তুই একটু সাইড হতেই তোর হাতের ওপর দিয়ে গুলিটা ছিঁড়ে বেরিয়ে গেছে। এখন থেকে যা করার আমাকেই করতে হবে। আমার একটা ইশারায় আমার লোক গুলি ছুটতে থাকে, তখনই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। শুধু বেঁচে আছে আজমল খান, কারণ তার সাথে আমার অনেক হিসাব বাকি আছে। রাজ, তুই আমাকে মেরে ফেল, আর কষ্ট দিস না। আজমল খান, আপনি মাস্টার মাইন্ড খেলেছেন, কিন্তু সেই মাস্টার মাইন্ডের টিচার আমি ছিলাম, সেটা তো আমি আগেই বলেছি। তখন আজমল খান বলে উঠল, আমাকে মেরে ফেললে তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার একটা অনুরোধ রাখবি? বলুন, আমি চেষ্টা করব। তোমার পালিত মা অর্থাৎ আমার স্ত্রীকে তুমি দেখে রেখো। এই নিয়ে টেনশন করতে হবে না আপনাকে, আমি আমার পালিত মাকে আমার নিজের মায়ের মতো করে দেখে রাখবো। এই বলেই আমি তার কপাল বরাবর একটা গুলি করতেই সে মরে যায়। আর ওইদিকে বৃষ্টি জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। একটু পরে বৃষ্টির জ্ঞান ফিরল। রাজ, তোমার কিছু হয়নি তো? আরে পাগলি, আমার কি হবে? বৃষ্টি, দেখো সবাই এসেছে, এমনকি তোমার বাবাও এসেছে। বৃষ্টির বাবা বলল আমার আর বৃষ্টির বিয়ে হবে সামনের সপ্তাহে। আমার আব্বু আম্মুকে দেশে ফিরিয়ে এনেছি। দেখতে দেখতে চলে এলো আমার বিয়ের দিন, আর বিয়ে হয়ে গেছে বৃষ্টির সাথে আমার। আমি বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। ভাবি এসে আমাকে রুমের ভিতরে দিয়ে বলল, রাজ, বিড়ালটা ভালো করে মারতো। ভাবি, তুমি কি বলছো এসব? ভাবি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি দরজা বন্ধ করে আমি আর বৃষ্টি অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। এবার বৃষ্টি বলল, রাজ, আমাকে একটা জিনিস দেবে বলো? দেবো, কি লাগবে বলো? তোমার মতো একটা কিউট ছেলে লাগবে আমার। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো টি20 খেলতে হবে। টি20 হোক আর ওয়ানডে হোক, তোমার যা ইচ্ছে তাই খেলবে। আরে আরে, করছো কি? কেন? সবাই দেখছে তো। কই, কেউ নেই তো। আরে তোমার পাঠক পাঠিকারা দেখছে। এই যে পাঠক পাঠিকারা, আপনারা এখন যেতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন গল্প নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।